সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় গুরুত্ব দেবে বিএনপি, জানালেন তারেক রহমান। ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত চর্চা হবে গণতন্ত্র। চট্টগ্রাম যাচ্ছেন সন্ধ্যায়। গাইবান্ধা বগুড়ায় জামায়াত আমিরের সমাবেশ, বললেন বেকার ভাতা নয়, তরুণদের কর্মক্ষম করাই লক্ষ্য। আমরা প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই। তরুণ তরুণী যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই। রংপুরে আবু সাইদের কবর জিয়ারত। নির্বাচনের পরিবেশ ফিরে আসায় ভোট দিতে যাবে মানুষ, আশা এনসিপি আহ্বায়কের। মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে ভোট কিনার এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। মানুষ আসলে এটাতে আসলে রেসপন্স করতেছে না। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশের নির্দেশে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যা, জানালো ডিবি। মূল শুটার রহিম, দুটি অস্ত্র সহ গ্রেফতার। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে। সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় গুরুত্ব দেবে দল, জানিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানী গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আমার ভাবনায় বাংলাদেশ রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে মতবিনিময় করেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, শিশুদের জন্য পড়াশোনা যেন একঘেয়ে না হয়ে যায়, মজার হয়, সেই পদক্ষেপ নেওয়া হবে এবং শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের পোষা প্রাণী পালন অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা রয়েছে বলেও জানান তারেক রহমান। মতবিনিময়ে তিনি আরও বলেন, গণতন্ত্রের চর্চা করতে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সংসদ পর্যন্ত। মনোরল দিয়ে ঢাকার সব অঞ্চলকে যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান। বিদেশে জনশক্তি রফতানিতে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করার অঙ্গীকারও দেন তিনি। এ সময় সাইবার বুলিং কমাতে সামাজিক ও পারিবারিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। প্রথম পর্যায়ে কিন্তু শিক্ষক, প্রাইমারি শিক্ষক, উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিস শেখাবেন, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে, ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে। অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, এই যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস, পিপল ফেস কনসিকুয়েন্সেস, রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। রাজধানীর খিলগাঁয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা চলছে। আমাদের সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে, একটু দেখে আসতে চাই কেমন চলছে এই নির্বাচনী প্রচারণা। রিয়াজ, ঢাকা ৯ আসনের বিএনপির প্রার্থী কি বলছেন, তার প্রচারণায় কি কি আশ্বাস দিচ্ছেন, একটু জানাবেন। এখানে খিলগাঁও শহীদবাগ সহ যে এখানে ঢাকার ৯ আসনের যে প্রার্থী রয়েছেন তার নির্বাচনী জনসভাটি চলছে এবং এই জনসভাটি মূলত দুপুরের পর শুরু হয়েছে খিলগাঁও যে মাঠ রয়েছে এখানে প্রার্থী সহ বিএনপির জোটের যারা রয়েছেন সেই এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বিএনপির থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের তারা যেটি বলছেন যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। কারো কোনো ধরনের প্রচারণায় কান দেওয়া যাবে না এবং কোনো ধরনের প্রোপাগান্ডা বা কোনো ধরনের সহিংসতামূলক কোনো কাজ যাতে না হয় সেদিকেও সবাইকে সজাগ থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে নানা ধরনের গুজব তৈরি করছে বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিদ্বন্দ্বী জোট রয়েছে সেই জোটের প্রতি ইঙ্গিত করে তারা বলছেন যে নানাভাবে গুজব সৃষ্টির চেষ্টা করছে এবং নানা ধরনের মিথ্যা আশ্বাস দিচ্ছে, সেগুলোতে বিভ্রান্ত না হয়ে যাতে 17 বছর পর, তাদের ভাষায় 17 বছর পর একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন যাতে অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ হয় সেই জন্য সবাইকে 12 তারিখ সকালবেলায় গিয়েই ভোট দেওয়ার যে দলের প্রতীক বা বিএনপির যে প্রতীক সেই ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। আর কিছুক্ষণ আগে এখানে খিলগাঁও এবং মুগদার এনসিপির জাতীয় নাগরিক পার্টির যে কয়েকজন নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দ এখানকার যে বিএনপির প্রার্থী তার হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান করেছেন, বিএনপি যোগদান করেছেন আনুষ্ঠানিকভাবে এবং তারা বলছেন যে
এনসিপির প্রতি অভিযোগ করেছেন যে তারা জামাতের সাথে যুক্ত করার কারণে মূলত সেই এনসিপি ছেড়েছেন। এবং পাশাপাশি আব্দুল ওমর হাদি যিনি রয়েছেন, শরীফ ওসমান হাদি, সেই সময় ওসমান হাদির হত্যার বিচার তারা দাবি করেছেন এই আসনের বিএনপির প্রার্থী। তার প্রচারণায় এই দাবি তিনি করেছেন। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি রিয়াজ। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রার্থীদের প্রচারণা বাড়ছে। রাজধানীতে সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমে পড়েন বিএনপির প্রার্থীরা। মিরপুর 12-তে প্রচারণা চালান ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, এই আসনের অনেক এলাকায় মাদক ও চাঁদাবাজির সমস্যা রয়েছে। সংসদ সদস্য নির্বাচিত হলে চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করার অঙ্গীকার করেন আমিনুল। সবার জন্য একটি মানবিক বাংলাদেশ গড়ার কথা বলেন তিনি। পুরান ঢাকার ওয়ারিতে প্রচারণা চালাচ্ছেন ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে তার এলাকার গ্যাস সংকট সমাধানে কাজ করবেন। আর সেই সাথে ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসন, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ইশরাক হোসেন। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আপনারা যতই রাতের অন্ধকারে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে, এনআইডি কার্ড নাম্বার নিয়ে জালিয়াতি করার চেষ্টা করেন না কেন, আপনাদের এই তথ্য উপাত্ত, এই যে ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের কাছে কিন্তু প্রকাশ পেয়ে গেছে। গণপরিবহন এবং অন্যান্য যানবাহন যাতে পার্কিং করা হয়, যাতে জনসাধারণের জন্য যে উন্মুক্ত রাস্তা থাকার কথা সেটা যাতে প্রতিষ্ঠা পায়, সেটার জন্য আমি জোরালোভাবে আমার পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটিকে হাইপার প্রপাগান্ডার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরাফাত রহমান কুকুর মৃত্যুবার্ষিকীতে বনানীতে কবর জিয়ারত শেষে এমন মন্তব্য করে তিনি বলেছেন, 111 এবং আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণেই কোকো মারা যান। নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফরও স্থগিত করেছিলেন তারেক রহমান। পরে ইসির নিয়ম মেনেই তিনি প্রচারণায় নামেন। তারেক রহমানের নেতৃত্ব বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। এটি একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রামে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে রাজধানী গুলশানে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বলেছেন, রাত 7:35 বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। কাল তিনি ইউথ পলিসি নামক সংলাপে অংশ নেবেন। সিলেট অঞ্চলে তারেক রহমানের সফরে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান মাহদি আমিন। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নাগরিকদের পৌঁছে দেওয়া হবে। আর ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যে কথা বলা হচ্ছে সেগুলো অপপ্রচার বলেও জানান তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ 24শে জানুয়ারি রাত 7:35 ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন। আগামীকাল অর্থাৎ 25শে জানুয়ারি সকাল 9:30 স্থানীয় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300 জন শিক্ষার্থীদের নিয়ে ইউথ পলিসি টকে অংশগ্রহণ করবেন। দেশের তরুণ সমাজকে বেকার ভাতা না দিয়ে কর্মক্ষম করে তোলা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাইবান্ধার পলাশবাড়ি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। জামায়াত আমির যুবকদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে গণভোটে হ্যাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, কারো লাল চক্ষুকে ভয় পায় না জামায়াত। প্রতিবেশী কোনো দেশের আধিপত্যবাদ বরদাস্ত করা হবে না। তিনি বলেন, দেশের আকাশে এখনো কালো ছায়া দেখা যাচ্ছে। আগামী নির্বাচনে সেই কালো ছায়া দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। পরে দুপুরে বগুড়ার বিভিন্ন স্থানে পথসভা করেন তিনি। বলেন, দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখা হবে। যে প্রতিশ্রুতিগুলো জামায়াত দিয়েছে তা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে। আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে,
কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। এর আগে সকালে রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে দেখা করেন জামায়াত আমির। বলেন তার দল ক্ষমতায় গেলে আবু সাইদ সহ জুলাই বিপ্লবের সময় সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার সবার আগে করা হবে। আবু সাইদ সহ জুলাই শহীদরা ফ্যাসিবাদ দূর করে যে দায়িত্ব দিয়ে গেছে, জামায়াত সেই লড়াই অব্যাহত রাখবে বলেন তিনি। আরও বলেন, শহীদদের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য, দুর্নীতি, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের, যেখানে যে যার যোগ্যতা অনুযায়ী অবদান রাখবে। যুব সমাজের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তার দল সর্বোচ্চ চেষ্টা করবে বলে আশ্বাস দেন ডাক্তার শফিকুর। যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী জাতি গঠনে, উন্নয়নে অবদান রাখবে, এখানে কোনো ধরনের বৈষম্য হবে না, এর জন্য তারা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই ন্যায় বিচার, আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। দীর্ঘ 16 বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, তাই মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই প্রত্যাশা করেছেন 10 দলীয় জোট মনোনীত ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। সকালে রাজধানীর ভাটারা এলাকায় গণসংযোগ শুরুর আগে নাহিদ দাবি করেন, প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে, এমন আশ্বাস দেওয়া হচ্ছে যা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই। এসব আশ্বাসে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। নাহিদের দাবি, বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে ভয়ভীতি ছড়ানো হচ্ছে, কোনোভাবেই ভোটারদের ভীত না হওয়ার আহ্বানও জানান তিনি। আমরা দেখছি বিভিন্ন এলাকায়, ইভেন আমার এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে, এবং এখানে কোনো ধরনের আচরণবিধি এর আগেও মানা হয়নি, এখনও মানা হচ্ছে না। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে ভোট কেনার এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। মানুষ আসলে এটাতে আসলে রেসপন্স করতেছে না। বাংলাদেশের নীতি নির্ধারকরা তাদের সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ান না, তাই দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বেহাল দশা বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে ধানমন্ডি ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত ও প্রকাশনা উৎসবের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এবং জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা যেন আনন্দের সাথে বেড়ে উঠতে পারে তার ব্যবস্থা নেওয়া জরুরি। যতদিন প্রাথমিক শিক্ষাকে সঠিক পথে আনা যাবে না, ততদিন ভালো কিছু হবে না। বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া একটি বৃহৎ অংশকে পশ্চাৎপদে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। আমি যদি মনে করি যে আমার অর্থ রয়েছে, আমি প্রাইভেট বিদ্যালয়ে বাচ্চাদের পড়িয়ে তাদের ভালো শিক্ষা দিয়ে দেব, এইটাও নীতি নির্ধারক হিসাবে এবং সমাজ কিংবা রাষ্ট্রের নেতৃত্বদানকারী হিসেবে একটা মারাত্মক ভুল। কারণ একটা কথা আমরা জানি, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। রাজনৈতিক নয়, কারওয়ান বাজারের চাঁদাবাজি আর দখল বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের কারণেই খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির। হত্যার নির্দেশ দেন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ ওরফে বিনাশ দাদা। মোসাব্বির হত্যায় জড়িত শুটার রহিমকে অস্ত্রসহ গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ডিবি পুলিশ। গত 7 জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে। প্রথমে রাজনৈতিক হত্যাকাণ্ড ধারণা করা হলেও 5 আসামি গ্রেফতার এবং 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর গোয়েন্দারা বলছেন, নেপথ্যে ছিল কারওয়ান বাজারের চাঁদাবাজির নিয়ন্ত্রণ। এর আগে মোসাব্বির হত্যায় শুটার জিন্নাত গ্রেফতার হলেও খোঁজ মেলেনি আরেক শুটারের। শুক্রবার নরসিংদী থেকে গ্রেফতার হয় শুটার রহিম। ডিবি বলছে, আন্ডারওয়ার্ল্ডের এক সন্ত্রাসীর নির্দেশেই তারা কিলিং মিশনে অংশ নেন। দিলীপ ওরফে বিনাশ, এরকম একটা নাম আসছে, আপনারাও কয়েকটা মিডিয়া এটা নিয়ে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা আছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। কারওয়ান বাজারে এখনও সক্রিয় অন্তত 8টি চাঁদাবাজ চক্র।
এর আগে এই হত্যাকাণ্ডে শুটার রহিমের আপন দুই ভাই বিল্লাল ও আব্দুল কাদের সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি, আমরা এটা নিয়ে অপারেশনও করব। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় জানিয়ে ডিবির এই কর্মকর্তা জানান, সন্ত্রাসীদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত আছে। আমি মনে করি যে সন্ত্রাসীদের আসলে কোনো দল নেই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নির্বাচনী প্রচারণা করছেন জামায়াত জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সেখানে আমাদের সহকর্মী রাজীবও আছেন। একটু দেখে আসতে চাই এই প্রচারণার কি অবস্থা। রাজীব, গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারির প্রচারণায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, আজকের প্রচারণার কি অবস্থা দেখছেন, নেতারা কি বলছেন জানতে চাই। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনের প্রার্থী জামাত জোটের, উনি দুপুর 3টা নাগাদ বাজে পল্টন পুরানা জামে মসজিদের সামনে থেকে একটি পথসভার মাধ্যমে জনসংযোগ প্রচারণা শুরু করেন এবং এখানে তিনি বিভিন্ন ধরনের মানুষ এবং একদম জনসাধারণ থেকে শুরু করে ব্যবসায়ী যাকে সামনে পেয়েছেন তাকে তাদের কাছে তিনি ভোট চেয়েছেন এবং তিনি জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে বলেছেন যে আগামী বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় এবং চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে হয় তাহলে শাপলাকলির মার্কায় এনসিপি এবং জামাত জোটীয় প্রার্থীর বিকল্প নেই এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা তিনি বলেন যে আগামীর দেশকে নতুন দিকে নিতে হলে এনসিপির বিকল্প নেই এবং এ সময় তিনি বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষ সহ বিভিন্ন পথসভা বিভিন্ন লোকের সাথে কথা বলেন এবং গণসংযোগ করেন এবং জনসংযোগে তিনি একটি কথা বারবারই বলেন যে যারা তাদেরকে রুখে দিতে চায় বা তাদের পথসভা বা জনসভাতে অপ্রীতিকর ঘটনার মাধ্যমে মানুষের দৃষ্টি অন্য খাতে নেওয়ার চেষ্টা করে তারা কখনোই সফল হবে না এবং তারা বলছেন যারাই এই নতুন বাংলাদেশ গড়ার বাধা হয়ে দাঁড়াচ্ছেন তারা হচ্ছে এই দেশের সাধারণ মানুষের সাথে রক্তের সাথে তারা বেইমানি করেছেন এবং তারা বলছেন যারা দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদেরকে নমিনেশন দেওয়ার মাধ্যমে তারা জুলাই আন্দোলনের যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করেছেন বলে বিভিন্ন সমালোচনা করে অভিযোগ করেন এবং তারা বলছেন যে তারা যদি সুষ্ঠু ভোট হয় এবং নিরপেক্ষ ভোট হয় তাহলে শাপলাকলি বিশাল বিপুল ভোটের মাধ্যমে তারা জয় হবেন এবং এরপরে তিনি একটি মিছিলের মাধ্যমে পুরানো কালভোট প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম হয়ে বিভিন্ন প্রদক্ষিণ জনসংযোগ চালান নাসিরউদ্দিন পাটোয়ারি। বেশ বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রাজীব। আমদানি শুরুর পর হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে চালের দাম। প্রতি কেজির দাম 4 থেকে 5 টাকা কমেছে। 2 দিন আগেও পাইকারি বাজারে প্রতি কেজি সরু জাতের সম্পা চাল 70 থেকে 71 টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকায়। পাইকাররা বলছেন আমদানি শুরু হলেও তৃণমূলের ব্যবসায়ীদের তেমন আনাগোনা শুরু হয়নি। এর ফলে বন্দরের চালের বাজার এখনও জমে ওঠেনি। আগামী সপ্তাহের মধ্যে পাইকারি ক্রেতারা চলে আসবে। হিলি কাস্টমস বিভাগ বলছে গেল 2 দিনে হিলি বন্দর দিয়ে 20 ট্রাকে 816 টন চাল আমদানি হয়েছে। আমদানিকৃত এসব চাল ঢাকা, সিলেট, রংপুর সহ বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়ে থাকে। চাল ঢুকছে তো বেচা কেনা ঠিক ওই রকমটা না, 65-66 টাকা এরকম দাম যেটা শুনতে পাচ্ছি আর কি বেচা কেনা। আগামী সপ্তাহে হয়তো ডিমান্ডটা বাড়তে পারে। 4 টাকা 5 টাকা করে কেজিতে কমে আসছে। এর আগে তো 70, 72, 71 মানে এরকম বেচা কেনা হয়েছে আর কি। এলসি হওয়াতে বাজারটা নিয়ন্ত্রণে আছে। নতুন চাল ঢুকাতে পুরাতন চালগুলো তাদের আছে, ওগুলা না শেষ করা পর্যন্ত নতুন ভাবে কিনবে না। রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্য সহ বিভিন্ন দুষ্কৃতিকারী 18 জনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, নগদ অর্থ উদ্ধার করা হয়। শুক্রবার রাত 9:30 থেকে রাত 1টা পর্যন্ত রায়ের বাজারের ক্যান্সার গলি ও আশপাশের এলাকায় বসিলা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা হয় 12টি ধারালো তলোয়ার, 2টি চাপাতি, একটি চাইনিজ স্কুটার, 2টি ধারালো সামুরাই, 13টি স্মার্টফোন, মাদক বিক্রির নগদ 40,200 টাকা এবং গাঁজা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে সেনা সূত্র। সেনাবাহিনী জানায় আইন শৃঙ্খলা বাহিনী এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
অনুষ্ঠিত হলো রান ফর স্ট্রোক প্রিভেনশন 2026। এই আয়োজনে 400 দৌড়প্রেমী অংশ নেন। সকালে রাজধানীর জিয়া উদ্যানে আয়োজন ছিল। দুটি ল্যাপে মোট 5 কিলোমিটার দৌড়ান অংশগ্রহণকারীরা। আয়োজকরা জানান, এই আয়োজনের মূল লক্ষ্য স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাত্রায় মানুষকে উদ্বুদ্ধ করা এবং মাদক বিরোধী সামাজিক বার্তা পৌঁছে দেয়া। অংশগ্রহণকারীরা জানান, সব বয়সের মানুষেরই এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করা উচিত। এতে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবেও প্রশান্তি মেলে।